নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। আমার বাড়িতে আজকে এত বিস্কুট, তাই তো আপনারা দেখে খুব অবাক হচ্ছেন। বাবা এত খাবে না বিক্রি করবে রে বাবা। আসলে আমার বাড়ির সামনে যে দোকানটা আছে, ওই দোকানদারের বিস্কুট যিনি দিতে আসে তেনার কাল থেকে ঈদের জন্য আসবে না, ওই জন্য আজকেই অনেকটা মাল তুলে দিয়ে গেছে। তো দোকানটা যেহেতু বন্ধ, তাই আমার বাড়িতে এগুলো রয়েছে। একটু পরে দোকান খুললে আমি দিয়ে আসবো। তো আজকে সকাল সকাল আমি ডাল বসিয়েছি আর সাথে ভাত। আজকে গন্ধরাজ লেবু দিয়ে ভাত খাবো। কাকাদের ঘাটে গিয়েছিলাম, দেখুন না একটু কাচাকুচি করাচ্ছিল। তো গিয়ে দেখছি এত সুন্দর জামরুল গাছে ফুল এসেছে, মানে এত ভালো লাগছে কি বলবো। প্রতিটা ডগে ফুল, আর এর তো আবার মানে গাছের কাণ্ড থেকেও ফুলের একটা বেরোয়। তো মানে প্রচুর জামরুল হবে, প্রচুর। তো এত ভালো লাগছে দেখতে, আপনাদের সাথে ওই জন্য একটু শেয়ার করলাম। ঘাটের দিকে যাই, এবারে একটু কাচাকুচিটা করে নিই, তারপরে আবার বাড়িতে এসে আবার জিনিসপত্র পরিষ্কার টরিষ্কার করতে হবে। রান্না করেই চলে গিয়েছিলাম, অতএব রান্নার গ্যাসটা মুছতে হবে, তারপরে বাসন মাজা আছে। মেয়েদের কাজের শেষ আছে বলুন তো? কি সুন্দর না প্রকৃতি, প্রকৃতি বড়ই মধুর। কি সুন্দর দেখুন, ওই পাড়ের সারি সারি গাছগুলো আবার জলেতেও রয়েছে। তো এই যে বাড়িতে এসেই দেখি মহাপ্রভুর ভোগ, এটা এসেছে মামার বাড়ি থেকে। এটা হচ্ছে আর ওই বাবার মামার বাড়িতে মহা উৎসব ছিল, সেখান থেকে ভোগ এসেছে। তো ভোগ তো জানেন একটু বিলাতে হয়, তাই একটু বাটি করে তুলে কাকার বাড়িতে, অসীমার বাড়িতে, পিকুর বাড়িতে দিয়ে দিই। তারপরে যতটা থাকবে আমরা খাবো। তো চলুন সবাইকে ডিস্ট্রিবিউটটা করে দিই। বাতাসাও দিয়েছে কত, দেখুন হরিণুটের বাতাসা, বেশ দারুণ লাগে। তো ভাত নিয়ে বসে গেছি, স্নান টান সেরে পূজা সেরে ভাত খেতে বসে গেছি। আজকে তো নিরামিষ একটু রান্না করেছি, আলু ভাজা আর তার সাথে একটু চিচিঙে ঢেঁড়স চচ্চড়ি আর সাথে ডাল। তো ডাল দিয়ে আর গন্ধরাজ লেবু দিয়ে আমার ভাত খাওয়া সবটা হয়ে যাবে। তবে আমার না একটু হালকা নুন আর গন্ধরাজ লেবু দিয়ে শুধু শুধু আলু পোস্ত ভাজা দিয়ে ভাত খেতে দারুণ লাগে, তাই না বলুন? তবে আজকের আলু পোস্ত ভাজাটা অন্যরকমভাবে করেছি, গোল গোল করে আলু পোস্ত ভাজার আলুটা কেটেছি। চলুন আজকে না আমার রান্নাঘরটা আমি আপনাদেরকে দেখাবো। আমার পিসি আমার ব্লগ দেখে আমাকে কমেন্ট করেছে, রান্নাঘরটা একটু পুরোটা দেখাস তো, সবসময় ছোটো ছোটো করে দেখাস, এই রান্না করছিস, এই বাসন মাজছিস, এইটুকু এইটুকু করে। তো সেই জন্য আজকে পুরোটাই দেখাবো, চলুন। এই দেখুন এদিকটা রেখেছি মশলার ডিবে। তো প্রচণ্ড রোদ্দুর আসে, সেই জন্য আমি পেছন দিক দিয়ে ওই প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, আর তার সাথে একটা রুমাল চাপা দিয়েছি। আর এখানে একটা ছিল অ্যালোভেরার গাছ, তো অ্যালোভেরা গাছটাকে একটু নিচে নামিয়ে দিয়েছি জল দেওয়ার জন্য, ওই জন্য এই জায়গাটা পুরো ফাঁকা। আর এখানে তো বাসন মেজে রাখার জন্য গামলা রয়েছে কলের পাশে, নাহলে এই জায়গাটায় বাসনটা কীভাবে হোড় হয়ে যায় জলে, সেই জন্য একটা গামলার মধ্যে রাখলে জলটা এক জায়গায় সীমিত থাকে। তারপর দেখুন এই যে টেবিল। তো আমার পুরো রান্নাঘরটা আমি দূর থেকে পিসির জন্য দেখাচ্ছি। দেখো পিসি কেমন হয়েছে আমার রান্নাঘরটা। তবে সাদাটা বসিয়ে দিতে আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখা যাচ্ছে, জিনিসটা আরও সুন্দর হয়েছে। আগে তো পর্দা দেয়া থাকতো, কারণ পুরোপুরি ফাঁকাটা আবার দেখতে কেমন লাগতো, তাই পর্দা দেয়া থাকতো বলে পর্দাগুলো আবার একটু বাঁধা, কোথাও একটু গোঁজা এরকম থাকতো। আর এখন তো পুরো ফেস, তাই একটু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর লাগছে, তাই না বলুন? তবে জানেন এই চেয়ার টেবিলটা যখন এইদিকে ছিল, মানে আমি যখন তক্ত বসে এদিকে রান্না করতাম, তবে তখন কিন্তু খুব একটা ইউজ হতো না। এই জায়গায় খুব সুন্দর ইউজ হয়, রান্না করলাম ওখানেই কাউকে খেতে দিয়ে দিলাম, চা করলাম ওখানেই কাউকে বসতে বলে খেতে দিয়ে দিলাম। হ্যাঁ, বা দুপুরের খাবার দাবারও কোনো কোনো সময় আমরা ওখানে টেবিলে বসেই খাই। আর টিভিটাও এখান থেকে দেখা যায় ভালো। বাইরে কী সুন্দর রোদ্দুর দেখেছেন, মনে হচ্ছে যেন যা জামা কাপড় আছে সব আলমারি থেকে টেনে বার করে কেচে দিই। এই দেখুন আজকে একটু ফ্রিজের দিকে যাই। ফ্রিজে হয়েছে কি, একদম ডিপ ফ্রিজের কভারটা দেওয়া যাচ্ছে না, এতই বরফ জমে গেছে। এই একটা সমস্যা হবে জানেন, এই গরমকালে একটু বাড়াতে হবে, আর বাড়ালেই এইভাবে বরফ জমে যাবে। কভারটা ঠিক মতো দেওয়া যাচ্ছে না, তাহলে কালকে আমরা রান্না বান্নার মাছ মাংস এনে কোথায় রাখবো বলতে পারেন? সেই জন্য আজকে ঠিক করলাম আজ বরফটাকে গলাতে হবে। তো বরফটা গলাবো আমি ফ্রিজ অফ করে, কিন্তু না, আছে অনেকেই ফ্রিজ অফ করে বরফ গলায়। এই ফ্রিজটা বন্ধ করতেই লাগবে না, অটোমেটিক্যালি বরফ গলে যাবে। চলুন কীভাবে বরফটা গলাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন আইস প্যাকটা একদমই তোলা যাচ্ছে না, কি সমস্যায় পড়লাম বলুন তো। কারোর যদি এখন লেগে টেগে যায়, আইস প্যাকটা তোলাই যাচ্ছে না, আর এই কারণের জন্যই আমি আজকে বরফগুলো গলাবো।
অন্য অন্য সময় ছোটো ছোটো করে আরোই আবার বাটিতে করে জল নিয়ে দেয় জানেন। তবে আজকে আর দেয়া নেই, ওই আইস প্যাকটাই শুধু আছে, কিন্তু সেটা তো তোলাই যাচ্ছে না। এই দেখুন ফ্রিজের গায়ে আমার অপশান আছে 3খানা। একটা হচ্ছে ইকো মুড, তারপর হচ্ছে ডিপ ফ্রস্ট, আর তারপরেই আছে পাওয়ার কোল্ড। তো আমি যেটায় হাত দিচ্ছি এটা হচ্ছে ডিপ ফ্রস্ট। এটা স্কিনে হাত দিয়ে 3 সেকেন্ড চেপে ধরে থাকতে হবে, তাহলেই চলে আসবে ডিপ ফ্রস্টটা। তো ডিপ ফ্রস্টে কী হয়, এই যে দেখছেন জলের ফোঁটার একটা চিহ্ন উঠেছে, এইটা দিয়ে জলের ফোঁটা পড়ে মানে আপনি ওই বরফগুলো গলে জল হয়ে বেরিয়ে যাবে। তবে একটু সময় লাগবে, হয়তো আজকে সারা দিনটা, আবার কাল সকাল অবধি সময় লাগতে পারে, যেহেতু অনেকটা বরফ পড়ে যেত তাই। তবে ফ্রিজ আমাকে অফ করতে হবে না, বাদবাকি জিনিসপত্র ফ্রিজে যেমন তেমন ভালোই থাকবে এবং হালকা ঠান্ডাও থাকবে। এই দেখুন আমি সন্ধ্যাবেলায় এসেছি ফ্রিজটা খুলে দেখাতে, কতটা বরফ কমে গেছে দেখেছেন, এই নিচটা কতটা বরফ ছিল, আর এই ভিতরটাও দেখুন। এবারে ঠিকঠাকভাবে দরজাটাও দেয়া যাচ্ছে, আর বরফগুলি জল হয়ে টপ টপ করে পড়ছে। দেখুন অনেকটা কিন্তু কমে গেছে। এরপরে বরফগুলো না ছেড়ে ছেড়ে দিচ্ছে জায়গা থেকে। তো এইগুলো এবার এই চাঁই বরফগুলো তুলে আমি কিছুটা ফেলে দেবো, কারণ নাহলে এখানেই বেকার সেই জল হবে, আর জল হয়ে আমার দাবাময় হবে। পিছনে পাইপ দেওয়া নেই, আরবির বাবা এসে ওটা পরিষ্কার করবে, মানে পিছনে যে জলটা জমে। তো চলুন আপাতত আমি কিছু বরফের টুকরো হাতে করে তুলে নিয়ে ফেলে দিই। এই দেখুন দেয়ালের গা থেকে বরফগুলো ছেড়ে গেছে, ওপরেও তাই, ওপরের গা থেকে বরফগুলো ছেড়ে ঝুলছে। একটু হাত দিয়ে আপনি নাড়ানাড়ি করলেই ভেঙে যায়। এই দেখেছেন কীরকম বরফের চাই, এগুলো তো সেই আস্তে আস্তে গলবে। তো তার থেকে বাবা আমি ওটাকে বরফটাকে তুলে ফেলে দিই, তাহলে আরও তাড়াতাড়ি জিনিসটা সুবিধে মতো হয়ে যাবে, আর আমি আবার নর্মাল করে দেবো। চলুন বরফের টুকরোগুলো বাইরে ফেলে দিই, দিয়ে তারপরে আমি এখন কিছুক্ষণ থাকবে মানে সকাল অবধি, তারপরে আমি এটাকে নর্মাল পাওয়ারে দিয়ে দেব। তো গরমের সময় কিন্তু কমিয়ে রাখলে, অনেকেই সবসময় ফ্রিজ কমিয়ে রাখে, কিন্তু এটা ঠিক না জানেন, এতে ইলেকট্রিকটা বেশিই টানে, কারণ ওকে বাইরের ওয়েদারের সাথে ম্যাচ করতে হয়। তাই জন্য যেরকম দেয়া থাকে যে গরমের সময় গরমে কত ডিগ্রি দেওয়া উচিত, সেরকমভাবে ফ্রিজ ইউজ করবেন, তাহলে কি হয় ফ্রিজটাও ভালো থাকে। আজকে সন্ধ্যায় নাকি আরবির বাবা আমাকে বলল এরকম 4মুখী প্রদীপ জ্বালতে বলেছে। তো সেই নিয়েই আমি বসেছি 4মুখী প্রদীপ জ্বালাতে। তো সলতেটা আগে করে নিচ্ছি, তারপরে সর্ষের তেল দিয়ে বসিয়ে দেবো। তাও আবার সময়টা বলেছে 8টা 10-এ। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা এইভাবে প্রদীপ জ্বালান। টাটা।